এই গল্পটি টম নামে এক ডিটেকটিভ সার্জনকে ঘিরে। তার মাথা গরম হলে সে কোনো আইন মানে না, কোনো অপরাধীকে ধরলে সে ভয়ঙ্করভাবে মারতে থাকে। এই কারণেই তার পুরো ডিপার্টমেন্ট তার কর্মকাণ্ডে বিরক্ত, কারণ সে সবাই জানে সে কতটা যোগ্য অফিসার। তাই সব সিনিয়র তার এই আচরণগুলোকে ইগনোর করে। কিন্তু তখনই পুরো লন্ডনে তুরপাল শুরু হয়ে যায়। সবাই জানতে পারে যে এক সিরিয়াল কিলার একের পর এক পুলিশ হত্যা করছে। তাই টম সেই কিলারকে খুঁজতে নেমে পড়ে। গল্পের শুরুতেই আমরা টমকে দেখি। সে তখন ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তার ঘুম আসছিল না। ঠিক তখনই জানালার বাইরে তাকিয়ে দেখে সে তিনজন চোর একটা গাড়ি চুরি করার চেষ্টা করছে। আগে থেকে ঘুম না হওয়ায় বিরক্ত টম একটি লাঠি তুলে নিয়ে নিচে নেমে গেল তাদের শিক্ষা দিতে। আসলে টম একজন পুলিশ অফিসার যে সবসময় ন্যায়ের পক্ষে দাঁড়ায়, এবং সে ছিল ভীষণ রাগী। সে এক ছেলের পায়ে লাঠি দিয়ে আঘাত করে, কিন্তু তখনই তার এক সঙ্গী ছুরি বের করে উল্টো টমকে হুমকি দিতে শুরু করে। তখন টম একটা কথাও না বলে তাদের এমনভাবে মারলো যে তিনজন ব্যথায় মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। পরে সকালে ওই চোরদের মারধরের খবর মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে পড়ে। মিডিয়া আগেই পুলিশের বিরুদ্ধে সুযোগ খুঁজছিল, আর এবার তারা পুলিশের বদনাম করার নতুন সুযোগ পেয়ে গেল। মিডিয়ার কারণে পুলিশ চিফ রেগে যায়। সে টমের কাছে এসে তার বিরুদ্ধে পুলিশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তোলে। তখন টম সরাসরি চিফের চোখে চোখ রেখে পুলিশকে বলে দেয় যে সে শুধু আত্মরক্ষা করছিল, গুন্ডারা ছুরি বের করে তাকে মারার চেষ্টা করছিল। এরপর সে সেখান থেকে বেরিয়ে সরাসরি নিজের পুলিশ স্টেশনে চলে যায়। পরে পুলিশ স্টেশনে আমরা দেখি কনস্টেবল এলিজাবেথকে। সে এসে টমের সঙ্গে দেখা করে। তারা জন্য আগে থেকে একে অপরকে চিনে। এলিজাবেথ অনেকদিন ধরে আন্ডার কভার হিসেবে কাজ করছিল। সে এক ড্রাগ ডিলারকে ধরার চেষ্টা করছিল, এবং সেই কাজে সে একটা গ্রুপে ঢুকে পড়ে। সেখান থেকে ধীরে ধীরে তার ড্রাগের প্রতি আসক্তি তৈরি হয়ে যায়। এলিজাবেথ ধীরে ধীরে ড্রাগের ভয়ঙ্কর নেশায় জড়িয়ে পড়ে। তাই শেষ পর্যন্ত সে নিজের কাজটা ঠিকভাবে শেষ করতে পারলেও পরে তাকে পাঠানো হয় রিহ্যাব সেন্টারে। রিহ্যাব সেন্টার থেকে ফিরে আসার পর সে আবারও পুলিশের এক্সাম দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে সেই এক্সামে ফেল করে যায়। এর ফলে তাকে আবার কনস্টেবল পদে নামিয়ে দেওয়া হয়। এই কথা শুনে টম তাকে আশ্বস্ত করার চেষ্টা করে এবং বলে যে হতাশ না হতে। এরপর টম যার বন্ধুর কাছে, যার নাম ছিল ব্রুস রবার্ট, সে এখানে একজন চিফ ইন্সপেক্টর। সে টমের সঙ্গে কাজ করে, কিন্তু এখন তার স্ত্রী মারা গেছে। এই কারণে টম তাকে নিয়ে যায় তার স্ত্রীর মৃতদেহের কাছে। নিজের স্ত্রীর লাশ দেখে ভীষণভাবে ভেঙে পড়ে এবং মানসিকভাবে সম্পূর্ণ হতাশ হয়ে যায়। তাই টম তাকে সান্ত্বনা দিতে শুরু করে, আর ধীরে ধীরে টম তার বন্ধুর মানসিক অবস্থা ঠিক করার চেষ্টা করে। এই সময় আমরা দেখি দুজন একই সঙ্গে হাসাহাসি করছে। এদিকে আমরা এক মহিলা পুলিশকে দেখি যে একা একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে এক ব্যক্তি তার সামনে আসে, যার হাতে একটা বন্দুক ছিল। সে সেই পুলিশটিকে গুলি করে এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। চোখের পলকে ওই পুলিশের মৃত্যু হয়। এই খবর দ্রুত টমের কাছে পৌঁছে যায়। টম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে অনেক মানুষ তাকে প্রশ্ন করতে থাকে, কারণ এই এলাকার চিফ ইন্সপেক্টর হলো ব্রুস। কিন্তু সবাই জানে যে সে নিজের স্ত্রীর মৃত্যুর পরে মানসিকভাবে ভেঙে পড়েছে। তাই সে আপাতত কাজ করতে চাইছে না। কিন্তু একজন পুলিশের মৃত্যু খুব বড় বিষয়, তাই সরকার চায় যত দ্রুত সম্ভব এই রহস্য সমাধান হোক। এই কারণে এখানে একজন টেম্পোরারি ইন্সপেক্টর পাঠানো হয়, যার নাম পোর্টন ন্যাশ। পোর্টনের আসার কারণে অনেকে অসন্তুষ্ট হয়, কারণ চারিদিকে এই গুজব ছড়িয়ে পড়েছে যে পোর্টার আসলে একজন গে। এই কারণে কেউ তার অধীনে কাজ করতে চায় না। কিন্তু খুব দ্রুত অর্ডার আসে যে সবাইকে পোর্টারের অধীনে কাজ করতে হবে। তাই না চাইতেও সবাই তার অধীনে কাজ শুরু করে। এরপর আমরা এলিজাবেথকে দেখি যে তার ঘর পরিষ্কার করছিল। তখনই তার প্রতিবেশী চলে আসে। তার প্রতিবেশী ছিল একটা ছোট ছেলে। এই ছেলেকে সবাই মিরার নামে ডাকে। সে ছোটখাটো চুরি করে এবং ছোট ছোট গ্যাংয়ের সঙ্গে কাজ করে, কিন্তু এখন তার গ্যাংয়ের লোকেরা কাউকে খুন করে ফেলেছে। মিটার কোনো বড় ঝামেলায় জড়াতে চায় না। তাই সে এলিজাবেথকে খবর নিতে বলে যে লোক কি মারা গেছে নাকি এখনো বেঁচে আছে। এরপর এলিজাবেথ তাকে সতর্ক করে দেয় যে, এবং বলে যে এই কাজটা আমি শেষবারের মতো তোমার জন্য করছি, কিন্তু যদি সে মারা গিয়ে থাকে তাহলে তোমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। আর যদি সে বেঁচে থাকে তাহলে আজকের পর তুমি আর কখনোই এই এলাকায় লোকজনের সঙ্গে দেখা করবে না। এই কথা শুনে মেটাল বলে যে ঠিক আছে। এরপর এলিজাবেথ এসে টমের সঙ্গে দেখা করে এবং পুরো ঘটনাটা তাকে খুলে বলে। টম জিজ্ঞাসা করে ঘটনাটি ঠিক কোন জায়গায় ঘটেছিল। তখন এলিজাবেথ সেই জায়গার নাম বলে দেয়। এরপর টম বলে ওখানে গিয়ে ইন্সপেক্টরের সঙ্গে দেখা করো, আমি তাকে কল করে দেব, সে অবশ্যই তোমার সাহায্য করবে। এই কথা বলার পরে এলিজাবেথ সেখান থেকে চলে যায়। এরপর আমরা একজন রিপোর্টারকে দেখি। হঠাৎ করে তাকে ব্যারি নামে একটা ছেলে কল করে। সে বলে, তুমি জানো কে এই পুলিশগুলিকে খুন করেছে? রিপোর্টার বলে, না। তখন ব্যারি বলে, আমি নিজেই একজন পুলিশকে মেরেছি। এরপর সে আরও বলে, আমার কাজ এখানেই শেষ নয়, সামনে আমি আরও অনেক পুলিশ মারবো। এই কথাগুলো বলতে বলতে ব্যারি এক পুলিশের কাছে পৌঁছে যায় এবং তাকে গুলি করে মেরে ফেলে। তারপর সে রিপোর্টারকে বলে, আমার লিস্টে এখনও 8 জন পুলিশের নাম রয়েছে যাদের চলেছি। এই কথা বলেই সে ফোন কেটে দেয়। খুব দ্রুত এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর তখন আমরা পোর্টারকে দেখি যে টমের কাছে এসে বসে এবং সে টমের সঙ্গে কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে পোর্টার টমকে বলে যে, তুমি কি সত্যি ঠিক তেমনই যেমনটা সবাই তোমার সম্পর্কে বলে, কিন্তু আমার এমনটা মনে হয় না। এই কথা শুনে টম বুঝে যায় যে পোর্টারটা তার সম্পর্কে অনেক কিছু জানে। এর মধ্যে খবর আসে যে আরেকজন পুলিশ মারা গেছে। এখন সবাই আদা জল খেয়ে তদন্তে নেমে পড়ে।
সব ক্রিমিনালকে ধরা শুরু হয় এবং তাদের নিজেদের ইনফরমারের সঙ্গে কথা বলতে থাকে এই কাজটা আসলে কে করেছে সেটা জানার জন্য। কিন্তু এত চেষ্টার পরেও কেউ কিছু জানতে পারে না। এরপর টমের কাছে একজন নেশাখোর লোক কল করে। টম তার সঙ্গে দেখা করতে চায় এবং দেখা হওয়ার পরে সেই লোক বলে যে একজন লোকের ওপর তার সন্দেহ আছে যে একজন পুলিশ অফিসারের কুকুর পুড়িয়ে দিয়েছিল এবং সে এই ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিল যে সে এমনটা কেন করেছে। তখন সে বলেছিল যে সে প্র্যাকটিস করছে কারণ সে পুলিশ অফিসারদেরকে কষ্ট দিতে চায়। টম জিজ্ঞাসা করে ওকে আমি কোথায় পাবো। তখন লোকটি বলে তুমি তাকে পিকক জিমে পাবে। এই টম জিমে পৌঁছে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ করার পর সে বাড়িতে পৌঁছায়। তখন তার মাথায় পোর্টারের কথাগুলো ঘুরতে থাকে। সে ভাবতে থাকে পোর্টার একদম ঠিক কথা বলছিল, সে নিজেকে যেমন দেখায় আসলে সে মোটেও তেমন নয়। তাই টম পোর্টারের বাড়িতে পৌঁছায় এবং তার সঙ্গে কথা বলতে শুরু করে। সেখানে পোর্টার টমকে নিজের জীবনের গল্প বলতে থাকে। একটু পর পোর্টার দেখতে পায় যে টম ঘুমিয়ে পড়েছে, তাই পোর্টারও ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সে টমকে বলে যে একটা ক্লু পাওয়া গেছে, তাই তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে বাইরে এসে দেখা করো, আমাদের একজন লোকের সঙ্গে দেখা করতে যেতে হবে। এরপর আমরা ব্রুসকে দেখি যে পুরোপুরি অ্যালকোহলে ডুবে গেছে, কিন্তু খুব দ্রুত ব্রুস বুঝতে পারে যে এই মদই তার জীবনটা ধ্বংস করে দিচ্ছে। তাই সে সিদ্ধান্ত নেয় আবার সে কাজে ফিরবে। সে দ্রুত পুলিশ স্টেশনে পৌঁছে যায় এবং আবার কাজ শুরু করে দেয়। এরপর আমরা টমকে দেখি যে পোর্টারকে সঙ্গে নিয়ে পৌঁছে যায় ব্যারির বাড়িতে, কারণ তদন্ত করতে গিয়ে টম জানতে পারে যে এই লোকটাই সেই কুকুরটাকে পুড়িয়ে মেরেছিল। যেই মুহূর্তে ব্যারি দরজা খোলে সে দেখে যে তার দরজার সামনে একজন পুলিশ দাঁড়িয়ে আছে। এদিকে সে একটু চমকে যায়, কিন্তু সে খুব চালাক ছিল, তাই সে নিজেকে একদম শান্ত রাখে যেন এই দুজনে কেউই তার উপর সন্দেহ না করে। এরপর তারা দুজনে পুরো বাড়ি তল্লাশি করতে শুরু করে। এর সময় টমের মনে পড়ে যে কিছুদিন আগে সে ব্যারিকে খুব মেরেছিল। এই সুযোগে টম ব্যারিকে নিয়ে একটু মজা করে এবং বলে পোর্টারকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। পোর্টার মনে করে ব্যারি এই সময়ের সঙ্গে জড়িত নয়, কিন্তু এসব আমরা দেখি ব্যারি নিজের বাড়ি থেকে লুকিয়ে রাখা জিনিসপত্র বের করে নিয়ে অন্য জায়গায় লুকাতে যায়। কিন্তু এবার নেশাখোর লোকটি তার পিছু নিতে শুরু করে। খুব দ্রুত সে বুঝে যায় যে ব্যারি কোথায় কোথায় তার সব জিনিসপত্র লুকিয়ে রাখে। অন্যদিকে আমরা দেখি ব্রুস নিজের অফিস থেকে বের হয়, কিন্তু সে বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই ব্যারি তার পিছু নিতে শুরু করে। এখানেই বোঝা যায় ব্যারির কোনো পরবর্তী টার্গেট হলো ব্রুস। ব্যারি খুব দ্রুত ব্রুসের বাড়িতে পৌঁছে যায় এবং দরজায় কড়া নাড়ে। ব্রুস দরজা খোলা মাত্রই ব্যারি তার উপর হামলা করে। সে তার সাথে ভালোই লড়াই করে এবং সে তাকে হাতুড়ি দিয়ে মারতে যাচ্ছিল। ঠিক তখনই ব্যারি তার হাতুড়ি কেড়ে নেয় এবং হাতুড়ি দিয়ে মেরে ব্রুসকে একদম মেরেই ফেলে। তাকে মারার পর ব্যারি তার বাড়িতেই বসে টিভি দেখতে শুরু করে। এরপর সে ব্রুসের ইউনিফর্ম চুরি করে এবং সব জিনিসপত্র নিয়ে সে বাড়ি থেকে বের হয়ে যায়। বাইরে যাওয়ার সময় সে ব্রুসের বাড়িতে আগুন লাগিয়ে যায়। বাইরে বেরিয়ে সে রিপোর্টারকে কল করে এবং বলে যে আমি তৃতীয় পুলিশকে মেরেছি, যার নাম ব্রুস। এবার তুমি এই খবরটা তোমার পেপারে ছাপাবে। এই কথা বলে সে ফোন কেটে দেয়। এই খবর পৌঁছে যায় টমের কাছে। খবরটা শোনা মাত্রই টম ভীষণভাবে ভেঙে পড়ে, কারণ ব্রুস ছিল তার খুব কাছের বন্ধু। এরপর আমরা দেখি ব্যারিকেই যে তার জিনিসপত্র একটা গাড়ির ডিকিতে রেখে দেয়। এই গাড়িটা একটা পার্কিংয়ে দাঁড় করানো ছিল। সবকিছু রেখে সে সেখান থেকে চলে যায়। এই পুরো ঘটনাটা দূর থেকে সে নেশাখোর লোকটি চুপচাপ দেখছিল। তাই ব্যারি চলে যাওয়ার পর সে দ্রুত ডিকি খুলে এবং ভিতরে রাখা সব জিনিসপত্র ভালোভাবে দেখে নেয়। এরপর সে বুড়ো লোকটি একটি রিপোর্টারকে কল করে এবং বলে যে আমি জানি কে এইসব মার্ডার করছে। আমি তার নামও বলতে পারি, কিন্তু তার জন্য আমাকে $50,000 দিতে হবে। তুমি যদি আমাকে $50,000 দাও তাহলে আমি তোমাকে একটা বোনাস নিউজও দেবো। রিপোর্টার এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং বলে যে ঠিক আছে, আমি তোমাকে টাকা দিব, বলো কোথায় আসতে হবে। এরপর সে লোকটা তাকে একটা পার্কিংয়ে আসতে বলে। যখন রিপোর্টার সেখানে পৌঁছায় তখন সে ডিকিকে খুলে তাকে সব কিছু দেখে। এগুলো দেখে রিপোর্টার প্রথমে বিশ্বাসই করতে পারে না, কিন্তু তখনই সে বুঝতে পারে যখন সে ব্রুসের ইউনিফর্ম দেখে। তারপর সে টাকা দিতে রাজি হয়ে যায়। দুজনের মধ্যে কথা চলতে থাকে। এই সময় ব্যারি দেখে ফেলে যে ওই নেশাখোর লোকটা রিপোর্টারকে এখানে নিয়ে এসেছে। তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যারি গোপনে জিনিসপত্র আবার অন্য জায়গায় নিয়ে যায়। এরপর আমরা এলিজাবেথকে দেখি যে পৌঁছে যায় ক্র্যাকের কাছে। সে জিজ্ঞাসা করে সেই লোকটি মারা গিয়েছে কিনা। ক্র্যাক বলে না, সে এখনো বেঁচে আছে, শুধু সামান্য একটু আঘাত পেয়েছে, এখন পর্যন্ত কারোর নাম সে বলেনি। এই কথা শুনে এলিজাবেথ খুব খুশি হয়ে যায় এবং বলে আমি তোমার জন্য কি করতে পারি। ক্র্যাক বলে কিছুই না, শুধু আমাকে একটা ড্রিঙ্ক এনে দিও। সে বলে ঠিক আছে। এরপর আমরা আবার সে লোকটাকে রিপোর্টারের সঙ্গে দেখি। তারা একটা বারে আসে এবং রিপোর্টার তাকে টাকা দিয়ে দেয়, কিন্তু লোকটা টাকা গোনার জন্য ওয়াশরুমে চলে যায়। সে বলে আমি ফিরে এসে তোমাকে ওই লোকটার নাম বলবো। এই সময় আমরা ব্যারিকেও দেখি যে শুরু থেকে তাদের পিছু নিয়েছিল। যেই মুহূর্তে নেশাখোর লোকটা ওয়াশরুমের ভেতরে যায়, ব্যারি তার পিছন ওয়াশরুমে ঢুকে পড়ে। ব্যারিকে দেখে সেই লোকটা ভয়ে কাঁপতে শুরু করে এবং বলে যে আমাকে কিছু করো না, আমি এখনও তোমার নাম কাউকে বলিনি। কিন্তু ব্যারি একজন পুরোপুরি পাগল মানুষ। সে এক মুহূর্ত দেরি না করে তাকে মেরে ফেলে। এরপর সে সব টাকা ছিনিয়ে নেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। খুব দ্রুত সেখানে পুলিশ চলে আসে, কারণ এখানে আবার একটা মার্ডার হয়েছে। এই কারণে টম আর পোর্টারও ঘটনাস্থলে পৌঁছে যায়।
তারা রিপোর্টারকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। রিপোর্টার বলে একজন লোক আমাকে এখানে নিয়ে এসেছিল, কিন্তু এখন সে মারা গেছে। সে আমাকে সেই লোকটার নাম বলতে চাচ্ছিল যে সব পুলিশকে মেরেছে, এর জন্য আমি তাকে $50,000 দিয়েছিলাম। তখন পুলিশ বলে এখন তবে আমাদের নাম বলো। রিপোর্টার বলে আমি জানি না, টাকা নেওয়ার পরে সে আমাকে খুনের নাম বলতে চেয়েছিল, কিন্তু সে আমাকে নাম বলার আগেই কেউ তাকে মেরে ফেলে। এই কথা শোনার পরে টম সে রিপোর্টারকে বাড়ি ফিরে যেতে বলে। তখন রিপোর্টার বলে আমি তোমাদের শুধু একটা কথা বলতে পারি, পার্কিংয়ে একটা গাড়ি আছে আর সেই গাড়ির ডিকির ভিতরে অনেক এভিডেন্স ছিল। এই কথা শুনে টম এবং পোর্টার দুজনেই পার্কিংয়ে পৌঁছে যায়, কিন্তু তারা গাড়ির ডিকি খুলে সেখানে কিছুই পায় না, কারণ ব্যারি আগে সব জিনিসপত্র বের করে নিয়েছিল। এরপর তারা সিকিউরিটির কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে এখানকার সিসিটিভি ক্যামেরা কাজ করছিল কিনা। তখন সিকিউরিটি গার্ড বলে এই ক্যামেরা গত মাস থেকেই বন্ধ। এভাবে আবারও তাদের হাতে কিছুই আসে না। এরপর আমরা এলিজাবেথকে দেখি, সে তৈরি হচ্ছে জানে ক্র্যাকের সঙ্গে দেখা করতে যেতে পারে। এলিজাবেথ দ্রুত ক্র্যাকের কাছে পৌঁছায় এবং ক্র্যাকের সাথে ভালো সময় কাটাতে থাকে এবং মনে মনে ভাবতে থাকে হয়তো ক্র্যাক তাকে পছন্দ করে। অন্যদিকে আমরা ব্যারিকে দেখি, যার চোখ এখন সে এলিজাবেথের ওপর পড়ছে। এদিকে আমরা টম গিয়ে ব্যারির প্রোফাইল গাড়তে দেখি, সেখানে একটা সে ভয়ঙ্কর বিষয় খুঁজে পায়। এখন পর্যন্ত যেসব পুলিশ মারা গেছে তারা সবাই সেই অফিসার যারা একসময় ব্যারিকে অ্যারেস্ট করেছিল। এখন পর্যন্ত ব্যারি 3জন পুলিশকে মেরে ফেলছে, আর এই দৃশ্যের চতুর্থ নাম হয় এলিজাবেথের, কারণ চতুর্থবার এলিজাবেথই ব্যারিকে অ্যারেস্ট করেছিল। তাই এখন টম এলিজাবেথকে কল করতে শুরু করে। তার বিশ্বাস হয়ে গেছে যে ব্যারি সেই কিলার। সেই সময় ক্র্যাক এলিজাবেথকে বাড়ি পৌঁছে দিতে আসে। সে এলিজাবেথকে বলে যে পরে সে তাকে কল করবে। এই কথা শুনে এলিজাবেথ একটু রেগে যায়। সে চাইছিল যে তাদের দুজনের মধ্যে একটু কিছু হোক, কিন্তু এখানে সে খুব একটা ফর্মাল আচরণ করছিল। এই কারণে সে রাগ করে সেখান থেকে চলে যায়। এলিজাবেথ যখন দরজা খুলতে চায় ঠিক তখনই ব্যারি তার উপর হামলা চালায়। সে প্রায় তাকে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় মেয়েটা সেখানে পৌঁছে যায় এবং সে ব্যারির সঙ্গে লড়াই করতে শুরু করে। কিন্তু এখানে হাতাহাতিতে ব্যারি মেটালকে মেরে ফেলে। মেটালের লাশ দেখে এলিজাবেথ ভেঙে পড়ে এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর টম আর পোর্টার সেখানে পৌঁছে যায়। পোর্টার দেখে যে এলিজাবেথের অবস্থা খুবই খারাপ। এরপর আমরা দেখি ব্যারি সেখান থেকে পালিয়ে গিয়ে একটা হোটেলে লুকিয়ে আছে। টম আর পোর্টার পৌঁছে যায় ব্যারির বাড়িতে এবং সব জায়গায় তল্লাশি শুরু করে। সেখানে তারা ব্যারির একটি ছবি পেয়ে যায়। এই ছবিগুলো দ্রুত নিউজ চ্যানেলের হাতে পৌঁছে দেওয়া হয়। এরপর ব্যারির ছবি সব টিভি চ্যানেলে দেখানো হয়। যেটা এক ট্যাক্সি ড্রাইভার ব্যারিকে হোটেলে নামিয়ে দিয়েছিল, সে টিভিতে ছবি দেখে তাকে ঠিক চিনে ফেলে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে কল করে জানায়। খবর পাওয়া মাত্রই টম আর পোর্টার দ্রুত সেই হোটেলের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে টম দেখে যে ব্যারি ইতিমধ্যে পালিয়ে গেছে, কিন্তু টম বুঝে যায় সে খুব বেশি দূরে যেতে পারেনি। এই কারণে টম আর পোর্টার তাকে ধাওয়া করতে শুরু করে। খুব দ্রুত ব্যারি তাদের চোখে পড়ে যায়। এটা বুঝে ব্যারি আরও দ্রুত দৌড়াতে থাকে আর টম তার পিছনে পিছনে দৌড়াতে থাকে। এভাবে তারা পুরো শহর জুড়ে দৌড়াতে থাকে। শেষ পর্যন্ত ব্যারি এক জায়গায় আটকে পড়ে। টম দ্রুত ব্যারির দিকে এগিয়ে যায় যাতে সে তাকে মারতে পারে। তখন পোর্টার তাকে থামিয়ে দেয় এবং ব্যারিকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন ব্যারি বলে আমি আমার লয়ারের সঙ্গে কথা বলতে চাই, কারণ এটা আমার অধিকার। অন্যদিকে আমরা এলিজাবেথকে দেখি, সে নিজেকে মেটালের মৃত্যুর জন্য ক্লেম করতে থাকে। সেই কারণে সে বাইরে চলে যায় এবং সে ড্রাগস নিয়ে আসে। সে আবার আগের মতোই ড্রাগস নিতে শুরু করে। এরপর ব্যারির লয়ার সেখানে ব্যারি সম্পর্কে সব এভিডেন্স তুলে ধরে। সে প্রমাণ করার চেষ্টা করে যে সে কিছুই করেনি। টম আর পোর্টার তখন তাদের সিনিয়রের কাছে পৌঁছায়। ব্যারির বিরুদ্ধে তাদের কোনো শক্ত প্রমাণ নেই, কারণ ব্যারি যাদেরকে মেরেছে সেখানে তার কোনো ডিএনএ পাওয়া যায়নি। একটা ভিডিও ফুটেজও মেলেনি। শুধু ব্রুসের অ্যাপার্টমেন্টে ডিএনএ থাকার কথা ছিল, কিন্তু ব্যারি পুরো অ্যাপার্টমেন্টে পুড়ে দিয়েছিল। সেখানকার সকল এভিডেন্স নষ্ট হয়ে গিয়েছে। না চাইতেও ব্যারিকে তাদেরকে ছেড়ে দিতে হয়। এরপর আমরা এলিজাবেথকে দেখি যে নিজের পুরনো ড্রাগ অ্যাডিক্টেড বন্ধুকে কল করে এবং বলে যে সে আবার ড্রাগস নিতে চায়। এরপর সে নেশা করতে বেরিয়ে পড়ে। এই সময় টম যায় ব্যারির কাছে এবং বলে যে আমি জানি তুমি এসব কেন করছো, কারণ কিছুদিন আগেই আমি তোমাকে খুব মেরেছিলাম এবং আমি তোমাকে অনেক লোকের সামনে অপমান করেছিলাম, কিন্তু সেই বিষয়টা তুমি সেখানেই ভুলে যেতে পারতে। কিন্তু তুমি একজন নিরীহ ছেলেকে মেরেছিলে, তাই আমি তোমাকে মেরেছিলাম, কিন্তু তুমি অন্য পথ বেছে নিলে এবং তুমি সমস্ত পুলিশ অফিসারকে মারতে শুরু করলে এবং এই কাজের ফলাফল তুমি খুব দ্রুতই পাবে। এরপর ক্রিক জানতে পারে যে এলিজাবেথ একটা ক্লাবে আছে এবং সে সেখানে ড্রাগস নিচ্ছে। তাই ক্রিক টমকে কল করে জানায়। তাই টম ও গ্রিক সেখানে পৌঁছে যায় এলিজাবেথের কাছে। তারা তাকে তুলে নিয়ে যায় একটি অ্যাপার্টমেন্টে এবং দেখে যে সে পুরোপুরি নেশাগ্রস্ত। তাই তারা তাকে একটি বাথটবে বসায় যাতে তার নেশা কিছুটা কমে। নেশা কাটার পরে এলিজাবেথ খুব ভেঙে পড়ে এবং বলে যে সে আন্ডারকভার হওয়ার আগেও নেশা করতো। আন্ডারকভার হওয়ার পরে সে আবার নেশা করার সুযোগ পেয়ে যায় আর ধীরে ধীরে সব কিছু লোকজনের বাইরে চলে যায়। আর সে এখন নিজেকে মেটালের মৃত্যুর জন্য দায়ী করছে। টম তাকে বোঝায় যে যা কিছু ঘটেছে সেখানে তার কোনো দোষ ছিল না। সকালে আমরা দেখি ব্রুস ব্যানিকে ছেড়ে দিচ্ছে।
ব্যারি সেখান থেকে খুশি মনে বেরিয়ে যাচ্ছে। সে মিডিয়ার সামনে এমনভাবে হাঁটছে যেন সে কোনো সেলিব্রিটি। সে এখানে সমস্ত পুলিশ অফিসারদেরকে ব্যঙ্গ করছে, বিশেষ করে টমকে। এতে টম রাগে লাল হয়ে যায়। এরপর আমরা দেখি ব্রুসের ফিউনারাল হচ্ছে আর সেখানে সব পুলিশ উপস্থিত ছিল। ঠিক তখনই আমরা ব্যারিকে দেখি যে ব্রুসের ইউনিফর্ম পরে এসেছে। তারপরের টার্গেট হচ্ছে টম, তাই সে টমের ফোনে একটা মেসেজ পাঠায় এবং তাকে একটা গোপন জায়গা ডাকে। টম সেখান থেকে বেরিয়ে পড়ে। ব্যারি দূর থেকে তার পিছু করতে থাকে। কিছুক্ষণ পর টম সে গোপন জায়গায় পৌঁছে বিল্ডিংয়ের ভিতর ঢুকে পড়ে। ব্যারিও তার পিছনে। ব্যারির হাতে একটা গান ছিল। কিছু করতে করতে ম্যারি ছাদে পৌঁছায়। সে টমকে বলে যে পিছনে তাকাও, কারণ তোমার মৃত্যু তোমার পিছনে দাঁড়িয়েছে। তখন ব্যারি দেখে সেই লোকটা টম নয়, বরং পোর্টার দাঁড়িয়েছে। এটা দেখে ব্যারি অবাক হয়ে যায়। ঠিক তখনই টম পিছন থেকে তাকে ধরে ফেলে এবং বলে যে তোমার কি মনে হয়েছিল তুমি আমাকে ফাঁদে ফেলছো? না, আমি তোমাকে ফাঁদে ফেলেছি। এই কথা বলার পরে সে ব্যারিকে মারতে যায়। ব্যারি তখন টমকে বলে যে তুমি আমাকে মারতে পারবে না, পুরো দুনিয়া জানে আমি নির্দোষ। তুমি যদি আমাকে মারো তাহলে আবার তোমার ডিপার্টমেন্টের ওপর প্রশ্ন উঠবে। টম বলে কে বলবে যে আমি তোমাকে মেরেছি? কেউ তো আমাকে সন্দেহ করবে না। পুলিশ যদিও তোমাকে নির্দোষ ঘোষণা করেছে, তবু আমি তোমাকে মারবো। তুমি পুলিশ ইউনিফর্ম পরে আছো। তোমার মৃত্যুতে সবাই ভাববে যে তুমি ডিউটির সময় মারা গেছো, আর কেউ জানবে না যে তুমি ব্যারি। এই কথা বলার পর টম ব্যারিকে মেরে ফেলে। এখানেই ব্যারির মৃত্যু হয়। এরপর পোর্টার এখানকার সব এভিডেন্স মুছে দেয়। এরপর টম সে রিপোর্টারের কাছে যায় এবং তার উপর ক্লু ছেড়ে দেয়, কারণ রিপোর্টার সবসময় টমের বিরুদ্ধে উল্টাপাল্টা লিখত। টম জানতো যে ব্যারির মৃত্যুর পরও সে আবার উল্টাপাল্টা লিখবে, তাই সে টম রিপোর্টারের ওপর কুকুর ছেড়ে দেয় এবং সেই কুকুরগুলো তাকে ছিঁড়ে ফেলে। এই সাথে এই গল্প এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সিনেমাটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।